শুনেছি হরিণ নাকি এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ যেতে পারে এক লাফে 12 হাত পর্যন্ত। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারে না। কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল হলো পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া। তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা। তো যাই হোক, কিছু কথার মাধ্যমে আজও কিন্তু আমি আমার সকালটা শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমার একটাই কাজ, জামাটা কোনো রকম চেঞ্জ করে আমি কিন্তু চলে যাই হাঁড়িটাকে ওপরের দিকে বসাতে। কারণ বাবু যাবে স্কুলে আর জেঠু যাবে দোকানে, কেউই খেয়ে যাবে না ভাত। কিন্তু কথা হচ্ছে আমার সকাল সকাল যদি কাজগুলো সেরে নিতে পারি তাহলে কিন্তু আমার সুবিধা হয়, যেহেতু আমার সব কাজ একা একাই করতে হচ্ছে। ওইদিকে ইন্ডাকশানে ভাতটাকে বসিয়ে দিয়ে এসে এদিকে কিন্তু আমি গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি। যদিও রাত্রেবেলা মোছা ছিল, কিন্তু ওই যে আমাদের একটা কি বলে না, বাসি উনুনে রান্না করতে নেই, একটুখানি নেতা দিয়ে মুছে নিতে হয়। তো এখানে তো আর সেই সিস্টেম নেই, তাই জন্য কিন্তু এইভাবে মুছে নিয়েই আমরা কি করি, রান্না করতে রেডি হই। তো ভালো করে আরও একবার মুছে তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি। আর এই পাশের ওভেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব থেকে বেশি আগুন বেরোনোর কথা ছিল, কিন্তু এতটা ছোট আগুন বেরোয় এটা থেকে, তাই জন্য এটাকে বাদ দিয়ে দিয়েছি। আর দেখো কড়াইটা না আজকে একটুখানি পোড়া লেগে গেছে। আর আজকে আমার জীবনের প্রথম একটা কাজ করতে আমি চলেছি। তো কি কাজ করতে চলেছি অবশ্যই বলবো। আর এই আমগুলো দেখতে পাচ্ছ, আমাকে কালকে সন্ধেবেলায় পাশের বাড়ির কাকি অনেকগুলো আম আর একটা এঁচড় দিয়ে গেছে। এঁচড়টাকে দেখে তো আমার রীতিমতো কান্না পেয়ে গেছে। এঁচড়টা কেটে দেবে কে? আমি তো এঁচড় কাটতে পারি না, এবার কি হবে? তো আমার শ্বশুরমশাই বললো, এক কাজ করো, এঁচড়টাকে নিয়ে আমার ঘরের এখানে বসো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি বলছি, ওরে বাবা, তুমি কি জীবনে কোনো দিন এঁচড় কেটেছো নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো। তো যাই হোক, আমি কোনো রকমে কেটেছি। না না, আমি যাইনি আমার শ্বশুরমশাইয়ের ওখানে, আমি আমার রান্নার ওইখানে বসে বসে আমি কিন্তু কেটেছি। আর দেখো এই যে এত বড় বড় করে কেটেছি, কেমন ভুদ্র ভুদ্র লাগছে বলো দেখতে। তো যেমনই হোক, জেঠি এসেছিলো, আমি বললাম জেঠি দেখো তো। বলছে বৌমা, ওপরের দিক থেকে আরও একটু করে কেটে নাও, আর তুমি এঁচড়টা কী করে রান্না করো আমি জানি না, কিন্তু আমি এইভাবে রান্না করি, তুমি খেয়ে দেখতে পারো। তো আসলে কি, আমি সবসময় আমার শাশুড়ি মাকে দেখেছি যে এঁচড়টাকে সেদ্ধ করে তারপরে কিন্তু রান্না করে, তাহলে ভালো হয়। ওই রকমই তো খেয়ে আসছি। এবার আমার মা কী করে রান্না করতো সেটা কিন্তু আমি জানি না, কারণ মায়ের হেসেলে আমার তেমনভাবে যাওয়া হয়নি। তো শাশুড়ি মায়ের হেসেলেই কিন্তু আমি কি বলবো, উনুন মাস্টারিটা শিখেছি ভালোভাবে। ওই বাড়িতে শুধুমাত্র আমি চাউমিনটা করতে পারতাম, আর চিকেনটা বৌদি আসার পরে দুজনে মিলে একটু করার চেষ্টা করতাম। তো যাই হোক, ওই যে উনুন মাস্টারি একটা কথা বললাম তোমাদের সামনে, হয়তো কেউ হাসছো, তো ওটা কিন্তু আমি এ বাড়িতে এসেই শিখেছি। আর এঁচোড়টা কিন্তু এইভাবে এই বাড়িতে আমি কোনো দিন রান্না করতে দেখিনি। তো ওই জেঠি যখন ফ্যান নিতে এসেছিলো তখন কিন্তু আমাকে বলে গেল যে তোমরা যেমন সেদ্ধ করে রান্না করো ওটাকে কেমন একটা জলসা জলসা লাগে, তো তুমি এইভাবে রান্না করে দেখো, খুবই টেস্ট হয়। তো দেখলাম হ্যাঁ। আর এই বাড়িতে আমার শাশুড়ি মা যখনই রান্না করেছে চিংড়ি মাছ ছাড়া কোনো দিন এঁচোড় হয়নি এই বাড়িতে। তো আজকে আর কে এনে দেবে? জেঠু তো আর দোকানে থাকবে নাকি চিংড়ি মাছ এনে দেবে? যদি আমি ফোন করে বলতাম তাহলে আমাকে বলতো তুমি এসে নিয়ে যাও। আর আমার আবার ওই মাছ বাজারে গিয়ে মাছ কিনতে আমি তো কোনো দিন পারি না। আর হয়তো ওই কাজটাও আমাকে করতেই হবে, কারণ কিছু আর বাদ তো রাখিনি, তো ওটা বাদ রেখে লাভ কী? তো সেটাই। তো হয়তো আমি গেলে তাহলে চিংড়ি মাছটাও চলে আসতো, কোনো ব্যাপার না। জেঠু, আমি যেহেতু রাত্রেবেলা এখন ভয়েস ওভারটা দিচ্ছি, জেঠু রাত্রেবেলাও আমাকে বললো যে এমনি ভালো হয়েছে জিনিসটা, তুমি একটু ঘি দিতে পারতে। আরে আমি তো ভুলে গেছি ঘি দিতে। বলে গরম মশলা দিয়েছো? আমি বলছি হ্যাঁ দিয়েছি। বলে ঘিটা দিলে আরও একটু টেস্ট আসতো। বলে দরকার নেই, ঘি খাওয়ার অত দরকার নেই, এমনি ভালো হয়েছে। তো কেউ যদি, আমি যেমন আজকে এঁচোড়টাকে প্রথম কাটলাম, কেটে রান্না করলাম, রান্না করার পরে যদি কেউ একটা সুন্দর ফিডব্যাক পায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তেমনি সমস্ত কাজের পরে যদি একটা কেউ গুড হয়েছে কিংবা ভেরি গুড পাওয়া যায় তাহলে তো আর কোনো কিছু ত্রুটি থাকে না।
দেখো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ওই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার করার পরে এবার বাসনগুলো তো মাজতে হবে। বাসন তো এই আমার সিঙ্কটা যদি ভর্তি হয়ে যায় তাহলেই তো প্রবলেম হয়ে যাবে। আমি কখনোই ওইটাকে ভর্তি ভর্তি করে বাসন রাখি না, রাখলে তো রাখার জায়গা নেই, কারণ আমার এই সিঙ্কের পাশে অনেক করে জায়গা নেই। যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গার মধ্যে কিন্তু আমার ওভেনটা বসে আছে। এবার ওভেন তো আর কিছুতেই সরবে না, ও বলছে আমি যেখানে আছি ওখানে ভালোই আছি, আমাকে এখান থেকে একদম দূর করবে না। আমি জানলার পাশে আছি, সময় সুযোগ পেয়ে আমি কিন্তু হাওয়াও পাই, তাই জন্য ভাবলাম থাক তাহলে এখানেই বসেই থাক। আর দেখো বাসনগুলো মেজে ওই বাসনগুলোই কিন্তু এখানে রাখিনি, এগুলো আগের, মানে ঝুড়িটাকে ফাঁকা করে রেখেছিলাম। তাই বাসনগুলো যেহেতু জল ঝরে গেছে তাই জন্য এই বাসনগুলোকে বাসনের জায়গায় রেখে দিচ্ছি। আর যখনের কাজ তখন করলে কিন্তু একটু সুবিধা হয়, তাই না? তাহলে আর কাজটাকে অতটা কাজ বলে মনে হয় না, মনে হয় যেন সব ঠিকঠাকভাবেই করতে পারবো বা পারছি। এই মনোভাব নিয়ে যদি আমরা কাজে নামি তাহলে কিন্তু সত্যি কাজ করা খুবই সহজ হয়ে ওঠে। কিন্তু আমরা তো আগেই কাজ দেখলে ভয় পাই, তাই না? তখন কিন্তু আমরা আর পেরে উঠি না। চলো, সারাদিন তো অনেক রকমেরই কাজকর্ম করলাম, সেগুলো তো তোমরা দেখলে। তো বিকেলবেলাও তো আমার কাজ বাকি রয়েছে না। আমি কেমন একদম হন্তদন্ত হয়ে ছুটেছি, কেন জানো? কারণ তো আছে বটেই, কারণ এই ছাদটাকে আমি ঝাড় দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এসেছিলাম, কিন্তু না গো, পারলাম না আর, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আর সন্ধে হয়ে গেলে আমি এই সমস্ত কাজগুলো কমই করি। ছাদটার অবস্থা দেখেছো? আমি না অত বেশি আসতে পারি না বলে ছাদের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর অনেক গাছেদের আমাকে কিন্তু অনেক গাছের আর কি আমাকে কিন্তু নালিশ করেছে যে ওদের খুব একটু প্রবলেম হচ্ছে। আমি বললাম একটু মানিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। দেখি ওরা কেমন মানিয়ে নিতে পারে। তো সব কিছু খারাপের মধ্যে এই পাইপটা যেন আমার কাছে ভালো হয়ে এসেছিল, কিন্তু পাইপ ভালো হয়ে আসলেও কিন্তু পাইপের যে গোড়াটা সেখান থেকে জলকে একদম অল্প অল্প করে বেরোচ্ছে, তাতে করে আমার খুবই একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো সেটা কোনো ব্যাপার না, ওই একটা কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তার মানে এতদিন যেটা ছিল না এখন তো সেটা আছে, তো সেটা নিয়ে আমি কিন্তু সুখে আছি। আর সুখে থাকতে হবে, এর থেকে বেশি যখন জল আসবে না তখন আমি আর কি করতে পারি। আর বালতি দিয়ে যদি জল দিই তাহলে কিন্তু এতটা সময় লাগে না, যেহেতু পাইপটা আমি হাতে পেয়েছি তাই জন্য আমি ভাবছি যে সব গাছের গোড়ায় একটু বেশি বেশি করে জল দিয়ে যাব, তাহলে কালকে সকালবেলা না এলেও চলবে। তাই জন্য আমি প্রত্যেকটা বালতি পুরো কানায় কানায় জল পরিপূর্ণ করে কিন্তু দিচ্ছি। আর ওই দেখো রঙ্গন ফুল গাছটা দেখেছো? রঙ্গন ফুল গাছটা পুরো গোলাপি রঙের হয়ে থাকে সব সময়। সব সময় বলতে যে সময়টা ফুল দেয়, কিন্তু এখন তো ফুল হওয়ার সময় মনে হয় হয়নি এখনও। তো বাবু এসেছে এখানে। আর এখন আগের মতো কিন্তু সেই সময়টা আর নেই যে যখন তখন আমি কিন্তু আমার ছাদে এসে দাঁড়াতেও পারি না আর ফুলও দেখতে পারি না। আগে যেমন ঘুম থেকে উঠে একদম ছাদে এসে দেখতাম যে কোন গাছ কেমন অবস্থায় আছে, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। এখনের সাথে আগের কিন্তু অনেকটাই বড় পার্থক্য আছে। তো যাই হোক, যখন আমারই কি আর তোমারই কি, যখন নিজের মাথার মধ্যে কাজের চাপটা থাকে তখন এমনই হয়। তো আজকে বিকেলবেলা ভাবলাম যে ওখানে গিয়ে এগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু আর বেশি পরিষ্কার করতে আমি পারিনি। আর একটা দিদি আমাকে বলেছে আমি যেন এই একটা না কয়েকজন আমাকে বলেছে এই বড় বড় বালতিগুলো যাতে না উঠাই। আমি কিন্তু বালতি ওঠাইনি, আমি এইভাবে নিয়ে চলে এসেছি, মানে ঘষতে ঘষতে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পারলে আজকে সারাটা দিন আমি কি করলাম না করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আজকের মতো কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, একে